আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব, বললেন শফিকুর রহমান। জামাত ও আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট, বললেন মাহফুজ আলম। দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না, বললেন গোলাম পরোয়ার। জানাবো বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে জামাত শিবির, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে, বললেন তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব, বললেন শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ যায় তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ভালোবাসতে পারে নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, তারা ক্ষমতায় যাওয়ার পরে এদেশের জনগণ আরও বেশি ঝুঁকিতে পড়বে। তিনি আরও বলেন, জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করা সহ অন্যান্য দাবি পূরণ করা হবে। শফিকুর রহমান বলেন, দেশের মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় মারদাঙ্গার জোয়ার উঠেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। সারা বাংলায় আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে জুলাই যোদ্ধা যারা, সেই যুব সমাজ মুখিয়ে আছে 13 তারিখ থেকে নতুন এক বাংলাদেশ দেখার জন্য। যুবকেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের পক্ষ নেবে নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা কাদের দ্বারা বাস্তবায়ন হবে। নোয়াখালীর জনগণকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ, সিটি কর্পোরেশন, নদবন্দর, সুবর্ণচর পৌরসভা করা হবে। জামাত ও আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট, বললেন মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জামাত ইসলামী হল আওয়ামী লীগের অল্টার ইগো বা মুদ্রার এপিটোপিট। তার মতে, দেশের রাজনীতি আওয়ামী লীগ টিকে থাকলে জামাতও থাকবে, আর জামাত থাকলে আওয়ামী লীগও থাকবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন না থাকার মূল কারণ হিসেবে তিনি জামাত ও আওয়ামী লীগের এই পারস্পরিক অস্তিত্বের সমীকরণকেই মূলত সামনে এনেছেন। সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানে তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামাতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলবে। তবে এনসিবি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হিসেবে জামাতের সঙ্গে জোট করল, তখন সেই তৃতীয় শক্তি গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। জামাত প্রসঙ্গে তিনি বলেন, যাদের সঙ্গে জোট করা হয়েছে তারা পুরনো কাঠামোরই অংশ। জামাতের সঙ্গে জোট করলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার কোনো উত্তর আমাদের কাছে নেই, কারণ বাংলাদেশকে নিয়ে তাদের স্বচ্ছ কোনো ভিশন বা পরিকল্পনা নেই। তিনি মনে করেন, আদর্শিক জায়গা এবং রাষ্ট্র পরিচালনা নীতি সব দিক থেকে জামাতের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন সম্ভব নয়। এই পর্যায়ে তিনি আক্ষেপ করে বলেন, গত 1.5 বছরের যাত্রা ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে যাওয়া, যেখানে তার দৃষ্টিতে পুরনো রাজনৈতিক ব্যবস্থা বা ওল্ড পলিটিক্যাল সিস্টেম নতুন মোড়কে আবার ফিরে আসছে, যা জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক করে মাহফুজ আলম বলেন, ক্ষমতায় যে দলই আসুক, বিএনপি বা জামাত, সমাজের ভেতরে থাকা ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টিকবে না। তিনি বলেন, শুধু কাগজে কলমে সংস্কার করলেই হবে না। সমাজে যদি ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সংস্কৃতিকে সমঝোতা বা রিকগনিশন না হয়, তবে সমাজে ভায়োলেন্স বা বিশৃঙ্খলা চলতেই থাকবে। সাক্ষাৎকারে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন মাহফুজ আলম। তার মতে, বাংলাদেশের মানুষ গণমাধ্যমকে বিশ্বাস করে না। এই বিশ্বাস ফেরাতে হলে গণমাধ্যমকে গণমানুষের কাছে তাদের অতীতের ভূমিকার জন্য এক ধরনের ক্ষমা বা বোঝাপড়ার জায়গায় আসতে হবে। বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা মাহফুজ আলম এখন বই পড়ে এবং হতাশ তরুণদের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছেন। তিনি বোঝার চেষ্টা করছেন কেন জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা গেল না এবং ভবিষ্যতে কিভাবে এগোতে হবে।
দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না, বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শেরপুরের জামাত নেতা হত্যার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার না করলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ অবাধ হবে না। মিয়া গোলাম পরোয়ার বলেন, শেরপুরের জামাত ইসলামের যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপি সন্ত্রাসীরা তার উপর নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার ও সরকারকে করতে হবে। খুনিদের গ্রেফতার করতে হবে, আর যেন জামাত ইসলামী সহ কোনো দলের প্রার্থীর উপর হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে, এ নির্বাচন নিরপেক্ষ হবে না। ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোনো নেতা বক্তব্য দিচ্ছেন, দাড়িপাল্লার কাজ করার জন্য মহিলারা যদি কোনো বাড়িতে যায় তাদের কাপড় চোপড় খুলে নেবে। তাদের উপর হামলা করছে, গায়ে হাত তুলছে। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলে তাদের কাপড় খুলে নিতে চায়, ক্ষমতায় গেলে তারা এদেশের কী আচরণ করবে? গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাদের হত্যা করা হয়, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। বিএনপির নারী কর্মীদের হুমকি দিয়েছে জামাত শিবির, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জামাত শিবির প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শারীরিক ও মানসিক হেনস্থা করছে। রুহুল কবির রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী। গুপ্ত দলের গুপ্ত কাজকর্মী দেশের মানুষ পাত্তা দেবে না। তিনি বলেন, এবারে নির্বাচনে জামাতের কোনো নারী সাংসদ প্রার্থী নেই। ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। তিনি প্রশ্ন রাখেন, দলটির নেতারা আসলে কি করতে চান এবং তাদের বক্তব্যে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। রিজভী আরও বলেন, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ছাড়া দেশের নির্বাচনী পরিবেশ সুস্থভাবে পরিচালনা সম্ভব নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিউর ইসলাম বলেন, বিশেষ একটি রাজনৈতিক দল চায় নারীরা ঘরের বাইরে থাকবে, আলাদা স্পেসে আসতে পারবে না। তারা নারীদের ব্যবহার করে ভোট চায় ও জানাতে টিকিট বিক্রির চেষ্টা করছে। এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে, বললেন তারেক রহমান। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন নিশ্চিত করবে দেশের মানুষের জবাবদিহিমূলক সরকার হবে কি হবে না। এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিতে চাইলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে। তারেক রহমান বলেন, দেশে গত 15 বছর কোনো উন্নয়ন হয়নি। সারা দেশ উন্নয়ন বঞ্চিত ছিল। তবুও তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। এ দুর্নীতির ত্রুটি চেপে ধরতে হবে। তিনি বলেন, দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, আর দেশকে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির বিগত শাসনামলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, শুধু বগুড়া নয়, সমগ্র বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। সমগ্র দেশকে এগিয়ে নিতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধু বগুড়াবাসীর দাবির বিষয়ে চিন্তা করলে হবে না, গোটা দেশকে এগিয়ে নিতে হবে। কারণ অন্য কোথাও বঞ্চিত না করে ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চাকরিসহ সবকিছু হবে যোগ্যতার ভিত্তিতে। গত 15 বছরে দেশের শিক্ষা, স্বাস্থ্য সহ সব সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রথমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এ জনসভা নিয়ে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস। আর নিজের নির্বাচনী এলাকায় তারেক রহমানের এটি প্রথম জনসভা। বিকাল থেকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিলের পর মিছিল শহরকে মিছিলের নগরীতে পরিণত করে। জনসভা ও আশেপাশের এলাকায় ছিল ব্যানার ফেস্টুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।